সাম্প্রতিককালে বাংলা সাহিত্যে দেখা গেছে যে বই মেলা এবং টপ সেলিং বুকস নিয়ে মানুষ অনেক বেশি হাসি তামাশা করে এবং মানুষ ভাবে যে কেন এই বইগুলা বেশি বিক্রি হচ্ছে, কেন মানুষ ক্লাসিক্যাল বাংলা সাহিত্যের যে টোনটা ছিল সেটা থেকে কেন দূরে সরে আসছে এবং কেন নতুন কোনো বই নিয়ে কেন আলোচনা হয় না। মানুষ কি বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে নাকি বাংলা সাহিত্যের একটা অধঃপতন শুরু হয়েছে বা একটা ডার্ক এজে প্রবেশ করেছে, এগুলো নিয়েও প্রশ্ন তুলে। একটা সময় এরকম ছিল যে সাধারণত মানুষ বই লিখে বা গল্প কবিতা লিখে বিখ্যাত হতো, এখন দেখা যাচ্ছে যারা অনেক বেশি বিখ্যাত তারাই বই লিখছে, গল্প কবিতা এইসব লিখছে। সো ব্যাপারটা পুরোপুরি ঘুরে গেছে বলা যায়। এবং যারা বিখ্যাত তাদের লেখা যতটাই বুলশিট বা যতটাই সস্তা হোক না কেন, মানুষ সেটা পড়ছে, সেটা মার্কেট অনেক বড়, মানুষ সেটা কিনছে, সেটা প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সো এটার জন্য কিন্তু আসলে প্রকৃতপক্ষে লেখক দায়ী নয়। লেখক যা ইচ্ছা তা লিখতে পারবে, যত বেশি গার্বেজ লেখকই হোক না কেন, একদম পুরোপুরি সিটি জিনিসপত্র দিয়ে সে তার বই যদি ভরিয়েও রাখে, তারপরও এটাতে ওকে বাধা দেওয়া যাবে না। হি হ্যাজ অর শি হ্যাজ এভরি রাইট to write those things, to express himself or herself. কিন্তু এখানে মূল দোষ হচ্ছে পাঠকের। পাঠককে চুজ করতে হবে যে কোন বইটা আমাকে পড়তে হবে, কোন বইটা আমার জন্য ভালো। কখনো কোনো বই বেস্ট সেলার হওয়ার ক্ষেত্রে বইটার লেখকের যতটা না ক্রেডিট, তার চেয়েও বড় ক্রেডিট হচ্ছে পাঠকের। একটা বই যতই ফালতু হোক না কেন, সেটার সাহিত্যের সঙ্গ অনুযায়ী সেটা যদি একদম পুরোপুরি গার্বেজ হয়, তারপরে যদি পাঠক অনেক বেশি বইটা কিনে থাকে, তাহলে সেটা লেখকের কোনো দোষ না, সেটা মূলত পাঠকের দোষ। বই পড়ার হার কমে গেছে কিনা এটা নিয়ে অনেক বড় বড় স্কলাররা প্রশ্ন তুলেছে, মানুষ এখন বই কম পড়ছে কেন। এটার অনেকগুলো উত্তর রয়েছে। প্রথম উত্তর যেটা হচ্ছে, একটা সময় 80-90 দশকে দেখা যাচ্ছে বই ছিল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। মানুষ মানুষকে বই গিফট করতো, জন্মদিনে বা বিভিন্ন প্রোগ্রামে বই গিফট করতো, বই পড়ার একটা প্রতিযোগিতা ছিল। বই এখনো স্টিল ওই ধারাবাহিকতায় আছে, কিন্তু কথা হচ্ছে বইয়ের অনেক বিকল্প এসে পড়েছে। এখন একটা মানুষ দেখা যায় বইয়ের বিকল্প হিসেবে একটা মুভি দেখলেই বইটার কাহিনী জানা আছে, তখন হচ্ছে মুভিটা দেখে ফেলছে। তারপর টিভি শো আছে, তারপর নেটফ্লিক্স, অনেক ধরনের বিকল্প মাধ্যম, বিনোদনের মাধ্যম তৈরি হয়েছে, যার কারণে মানুষ বই থেকে দূরে সরে এসে ওই মাধ্যমগুলো চুজ করছে। সো এত এত মাধ্যম হওয়ার ফলে বইয়ের যে বিনোদন দেওয়ার যে ব্যাপারটা, সেটা অনেক দূরে চলে গেছে। যার কারণে বইয়ের একটা অডিয়েন্স, বাংলাদেশে না বলা চলে, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইডই বইয়ের অডিয়েন্স একটু কমেছে দুনিয়াতে। মার্কেটের অনেক বড় একটা দোষ রয়েছে। মার্কেট মূলত বর্তমানকালে মানুষ বাংলাদেশের যেই বাংলাদেশের পাঠক সমাজ আছে, তারা অনেক বেশি মোটিভেশনাল বই পড়ার প্রতি বেশি আগ্রহী, যে মোটিভেশনাল বই পড়ে জীবন চেঞ্জ করবো, মোটিভেটেড হবো, ইন্সপায়ার্ড হবো। বাট দ্যাটস রিয়েলি রং। মোটিভেশনাল বই আপনাকে মোটিভেট করতে পারে, বাট আপনি যদি মোটিভেশনাল বই পড়ে নিজেকে একজন লিটারেরি ক্রিটিক ভাবা শুরু করেন বা আপনি সাহিত্য সম্পর্কে অনেক জেনে ফেলেছেন এটা ভাবা শুরু করেন, তাহলে সেটা খুবই ভুল হবে। এছাড়া বাংলাদেশে বর্তমান উঠতি যেই লেখক শ্রেণী আছে, তারা মূলত বেশিরভাগ বিদেশি বইয়ের অনুবাদ করতে বেশি আগ্রহী, বা তাদের নিজের যেই ক্রিয়েটিভিটি বা নিজের ইনোভেশন, সেটা তারা শো করতে করতে অনেক দেরি হয়ে যায় এবং ততদিনে তারা নিজেদের বই লেখার আগ্রহ হারিয়ে ফেলেন। কারণ তারা যখন দেখতে পান যে অনুবাদ মানুষ পড়ছে এবং এটা মার্কেট আছে, তখন তারা এটাতেই বেশি মনোনিবেশ করেন। এবং টু বি অনেস্ট, বাংলাদেশের যারা অনুবাদ করে তাদের অনুবাদ খুব একটা ভালো হয় না। তারা বেশিরভাগ ক্ষেত্রেই আক্ষরিক অনুবাদ করে ফেলেন। কিন্তু অনুবাদ করার আগে আগে আপনার নিজের ভাষা, নিজের ভাষার সাহিত্য, নিজের সাহিত্যের হিস্ট্রি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তারপর আপনি অনুবাদের দিকে আসতে পারেন। বাংলা সাহিত্যের যে স্বর্ণযুগটা ছিল, সেটার কাইন্ড অফ সমাপ্ত হয়েছে সেটা বলা যায়। কারণ কলকাতাতেও ধরতে গেলে সুনীল শীর্ষেন্দু, তাদের পরে কলকাতাতে তেমন আহামরি কোনো লেখক নেই। আর ঢাকায় বা বাংলাদেশে তো লেখক খুঁজেই পাওয়া যায় না। এটার জন্য আসলে লেখকের দোষ না, এটার জন্য আসলে পাঠকের দোষ। পাঠক অনেক বেশি লেখক তৈরি হতে মানুষকে ইনফ্লুয়েন্স করার কথা, পাঠকের অনেক বেশি বই নিয়ে দৌড়াদৌড়ি করার কথা, যেটা বাংলাদেশে একদমই হয় না। কিন্তু স্টিল এটা ইউরোপে হয়। ইউরোপে কিন্তু মানুষজন বিনোদনের সবগুলো মাধ্যমে তাদের আছে, স্টিল তারা বই পড়ে, তাদের সবার হাতে একটা করে বই থাকে। এই ট্রেন্ডটা থেকে তারা কখনো বের হতে পারেনি। কিন্তু বাংলাদেশের অবস্থা হয়ে গেছে অনেকটা ইচড়ে পাকার মতো, যে অকালপক্ষ খুব কম বয়সী সব টেকনোলজি হাতের কাছে পাওয়ার ফলে মানুষ এখন বই পড়া থেকে দূরে গিয়ে বই পড়াটাকে একটা ওল্ড ফ্যাশন, ওল্ড স্কুল ভাবে অন্যান্য মাধ্যমের দিকে ঝুঁকে যাচ্ছে। বাট স্টিল যারা অনেক বেশি শিক্ষিত ফ্যামিলি, বাবা মা দুজনেই শিক্ষিত এবং অনেক বেশি পড়ুয়া, তাদের সন্তানেরা স্টিল বই পড়ছে। এটা সেটা হার্ড কপি না হোক, ই বুক হোক বা সফট কপি, তারা পড়ছে। বাংলাদেশের লেখকদের কথা বলতে গেলে বা পাঠকদের যেই মনোভাব, সেটা ধরতে গেলে আপনাকে প্রি হুমায়ুন আহমেদ এবং পোস্ট হুমায়ুন আহমেদ হিসেবে দুইটা জগৎকে কল্পনা করতে হবে। হুমায়ুন আহমেদের পাঠক যারা আছেন বা হুমায়ুন আহমেদের ফ্যান যারা আছেন, তাদের মধ্যে একটা অনেক বড় একটা বায়াস ব্যাপার রয়েছে। তারা আসলে এটা তারা নিজেরাও এটা জানেন না।
হুমায়ুন আহমেদের লেখা পড়ার ফলে অনেক বছর ধরে টানা পড়তে পড়তে এমন হয় যে তারা হুমায়ুনের বাইরে অন্য কোনো লেখা পড়ার আগ্রহ তারা দেখায় না, বা হুমায়ুনের বাইরে অন্য কোনো লেখা তারা পড়তে পারে না, হজম করতে পারে না, নিতে পারে না। তো তখন দেখা গেল কি হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এই পাঠক শ্রেণীটা হারিয়ে গেল। এই পাঠক শ্রেণীটার অন্য কোনো নতুন বইপত্র পড়তেও আগ্রহ হয় না। হুমায়ুন আহমেদের মতো কিছু সোকল্ড লেখকের জন্ম হয়েছে, সাদাত হোসেন, হ্যানত্যান, এদের লেখা হুমায়ুন আহমেদের মতো না হলেও কাছাকাছি। হুমায়ুনের যে পাঠক শ্রেণীটা আছে তারা ওই লেখকদের প্রতি ঝুঁকে গেছে, কিন্তু এটাতে বাংলা সাহিত্যের বা বাংলা লেখকদের বইয়ের কিন্তু কোনো উন্নতি সাধন হচ্ছে যে এরকম না। ইউ হ্যাভ টু রিয়েলি ওপেন ইউর মাইন্ড। আপনার সব ধরনের লেখক, সব ধরনের লেখা পড়তে হবে, সব ধরনের লেখা নেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে, তখনই আপনি একজন আদর্শ পাঠক হিসেবে গণ্য হবেন। আর বাংলাদেশে বর্তমানে উঠতি কেন লেখক কেন আসে না, বা কেন মানুষ কেন বই লিখতে আগ্রহী না, এটার সবচেয়ে বড় কারণ আসলে বাংলাদেশে পারফেক্ট কোনো ক্রিটিক নেই, বা বাংলাদেশে কোনো সমালোচক নেই। একটা সময় ছিল যে লেখকদের সমালোচনা করার জন্য আলাদা ম্যাগাজিন ছিল, আলাদা বইপত্র লেখা হতো, যে এই লেখকের লেখাটা কেমন হয়েছে জাজ করা হতো। এটা করা হলে লেখকের কি হয়, লেখক তখন আরো বেশি ইন্সপায়ার্ড হয়। লেখক যদি অফেন্ডেড হয়, তারপর অফেন্সটাকেও আপনি একটা ইন্সপায়ারেশন দিতে পারেন। অফেন্ডেড হয়েও মানুষ অনেক ভালো ভালো কিছু লিখতে পারে। বর্তমানে সেটা নাই। বর্তমানে যারা লিখছে তাদের লেখা সমালোচনা করার মতো মানুষ দেশে নাই। এবং আসলে সমালোচনা কি, তাদের লেখা তো কেউ পড়ছেই না, পড়ার পর সমালোচনা করবে। আর সমালোচনা করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে মানুষ ফেসবুকে লিখছে, ব্লগে লিখছে, বাট দ্যাটস নট এ সলিড প্ল্যাটফর্ম। একটা সময় ম্যাগাজিন ছিল বা বিভিন্ন টিভি টক শোতে গিয়ে অনেক তর্ক বিতর্ক হতো। একটা পারফেক্ট ক্রিটিক একটা ক্রাউড থেকে একটা ভালো লেখককে বের করে আনতে পারবে, একটা ভালো সমালোচক একটা ক্রাউড থেকে একটা ট্যালেন্টকে বের করে আনতে পারবে। এবং যখন বের করে আনতে পারবে তখন ওই লেখকটা অনেক বেশি মোটিভেটেড হবে, তখন সে আরো অনেক বেশি বই লিখতে আগ্রহী হবে। সো আগে আমাদেরকে সমালোচক, ক্রিটিক খুঁজতে হবে, দেন আমরা ভালো লেখক কারা আছে তাদেরকে বের করতে পারবো। বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্যের পৃষ্ঠপোষকতা করার জন্য একটা সোসাইটি থাকতে হবে, যেটার ভূমিকা বাংলাদেশের বুর্জোয়া শ্রেণী একটা সময় পালন করেছে। এই বুর্জোয়া শ্রেণীটা অলরেডি ওই ব্যাপারটা থেকে অনেক দূরে সরে গেছে, এবং তারা আসলে অনেক বেশি, বলা যায় যে, যদি আমি একটু আগ্রী ভাষায় বলি, তারা অনেক বেশি আনকালচার্ড বর্বর বুর্জোয়া শ্রেণীতে পরিণত হয়েছে। সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা বা সাহিত্যে কি হচ্ছে বা লেখালেখিতে কি হচ্ছে বা এসব নিয়ে তারা মোটেও কনসার্ন না, যার কারণে লেখকরা বই লিখতে আগ্রহী না, বা কোনো মানুষই বই লিখতে আগ্রহী না। নিশ্চয়ই আপনাকে বই লিখে আপনার পেট চালাতে হবে। আপনি যদি জীবন চালাতেই ব্যর্থ হন, তাহলে এই বই লেখার কোনো মানেই হয় না, এই বই লেখার অর্থ হয় না। আপনাকে তখন জীবন যাপনের জন্য, জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো উপায় চুজ করতে হবে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস মানুষকে লেখা থেকে দূরে সরানোর জন্য এবং অন্য প্রফেশন চুজ করার জন্য। গত 5-6 বছর ধরে দেখা যাচ্ছে বেস্ট সেলিং এর বইয়ের মধ্যে উল্টাপাল্টা সব বইয়ের বেশি সংখ্যক বিক্রি হচ্ছে এবং ভালো ভালো লেখা পিছনে পড়ে যাচ্ছে। এই বইগুলো কেন বেশি বিক্রি হচ্ছে, এটার কারণ আপনাকে বের করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি দেখি যে গত বছর, এই বছর বইমেলায় মুনজারিন শাহিদের যে স্পোকেন ইংলিশের বইটা অনেক বেশি বিক্রি হয়েছে, টপ সেলার বুক। প্রথম কথা হচ্ছে এই বইটাকে অন্য বইয়ের তালিকায় রাখাটাই ভুল, কারণ এটা হচ্ছে একটা একাডেমিক বুক। এটার সাথে ডিকশনারি অনেক বেশি বিক্রি হয়, এর মানে কিন্তু ডিকশনারির সাথে যদি আমি ফিকশনাল নন ফিকশন বই তুলনা করি সেটা ভুল হবে। সো এই তালিকা থেকে এই বইটাকে বাদ দিয়ে অন্য এই জাতীয় বই যেগুলো আছে এগুলোর তালিকায় বইটাকে রাখতে হবে। আর মুনজারিনের বই বেশি বিক্রি হওয়ার জন্য মুনজারিন অবশ্যই দায়ী না। শি ইজ এ গ্রেট ডিল নাও অ্যান্ড শি উইল বি এ বিগ থিং ইন দ্য ফিউচার। কিন্তু কথা হচ্ছে, মানুষ কেন স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি এগুলা কেন শিখছেন, এটার জন্য কিন্তু যদি আমি ডিপে গিয়ে চিন্তা করি, কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক যেই ব্যাপার স্যাপার ছিল সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। ভারতীয় মানুষ, বাংলাদেশি মানুষজনের মধ্যে যেই ইংরেজরা বা বাইরে থেকে যারা এসেছে তাদের যেই শ্রেণী বৈষম্য বা তাদের যেই সমাজ সিস্টেম বা তাদের যেই বেড়ে ওঠার সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে আমরা একদম একদম ভেতরে ঢুকে গেছে এবং এটা থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। যার কারণে আমাদের চিন্তা ভাবনা অনেক বেশি কর্পোরেট। আমরা আর্টিস্টিক চিন্তা ভাবনা করতে পারি না, আর্টিস্টিক চিন্তা ভাবনা করার সময় আমাদের নেই। আমরা সবসময় ভাবি যে আমরা জীবনে কি করব, আমরা কিভাবে সাকসেসফুল হব। ইংরেজি কেন পড়বে এটা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীরা অনেক বেশি কনসার্ন যে হ্যাঁ কেন ইংরেজি পড়বে, বাংলাতেই তো সব পড়া যায়। এখন আপনি একটা জিনিস ভাবেন যে আমাদের দেশে যে ভার্সিটির পড়াশোনা হয় সবকিছু ইংরেজিতে হয়, বাংলা ভাষায় কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বই নেই। তাহলে একটা মানুষ যখন ইংরেজিতে ভালো হবে, তখন সে ভার্সিটিতে খুব ইজিলি সে কোপ করতে পারবে, সে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। এরপর সে যখন দেশের বাইরে যাবে তখনও ইংরেজিটা ওর অনেক প্রয়োজনীয়। তাহলে সে কেন বাংলা ভাষা নিয়ে পড়ে থাকবে, সে কেন মুজাহিনের বই পড়বে না? ওর অবশ্যই রাইট রয়েছে মুজাহিনের বই কিনে পড়ে সেটা থেকে শিক্ষা নিয়ে
সোসাইটির সাথে কোপ করার বা বর্তমান পৃথিবীতে যা হচ্ছে সেগুলা জানা, ভার্সিটিতে ঠিকমতো ভালো রেজাল্ট করা, ইংরেজি অবশ্যই শিখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি না হোক বা ইংরেজি শিক্ষা সবার জন্য জরুরি। এখানে মুনজারিন শাহিদের বই বা মুনজারিন শাহিদ জাস্ট একটা কি বলে একটা ভাসমান ভূমিকা পালন করছে, এটা বলা যায়। মুনজারিনের জায়গায় এখানে অন্য কিছু হতে পারতো, অন্য কোনো মাধ্যম হতে পারতো, অন্য কোনো সোর্স হতে পারতো। এতদিন সেগুলো অন্যান্য মাধ্যম ছিল, এখন এটা একটা সাবজেক্ট বা হিউম্যান বিইং। এবং এই জন্যই মানুষ বা বর্তমানকালের পাঠকরা খুব বেশি হাসি তামাশা করে যে এই বইগুলো অবশ্যই বিক্রি হবে। আপনি যতদিন ভালো বই বের করতে না পারবেন, যতদিন ভালো লেখা বের করতে না পারবেন, লেখক বের করতে না পারবেন, ততদিন আপনি দোষী এবং ততদিন এই বইগুলোই টপ শ্রেণীয় থাকবে। এটা নিয়ে আপনি অনেক হাসি তামাশা করতে পারবেন, অনেক মজা নিতে পারবেন, বাট দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে এই সত্য মেনে নিতেই হবে। বাংলাদেশের লেখকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারাই আমার এই ভিডিওটা দেখবেন বা যদি কোনোদিন সামনে আসে, যে অনুবাদ লেখার ট্রেন্ড থেকে বের হন, নিজে মৌলিক কিছু লেখার চেষ্টা করেন। সেটা যদি আপনার বয়স যদি 20 হয়, আপনি দরকার হলে 40 বছর বয়সে গিয়ে লিখেন। 20 বছর আগে নিজের সাহিত্য, নিজের ভাষা, নিজের লিটারেচার, অ্যাটলিস্ট পোস্ট 71 লিটারেচার নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার লেখার মধ্যে সেটা ভালোভাবে উঠে আসতে পারবে। জাস্ট অল্প কিছু টাকার জন্য বা মানুষ বাইরের বই বেশি পড়ে এই জন্য অনুবাদ অবশ্যই করবেন, কিন্তু অনুবাদ করার জন্য আগে নিজের ভাষার উপর একদম যথেষ্ট জ্ঞান থাকতে হবে। লিটারেরি বা আক্ষরিক অনুবাদ করার কোনো মানেই হয় না। এটার আসল বইটার যেই মেসেজটা বা যেই বইটার মূল মজাটা সেটাও নষ্ট হয়ে যায়। আর বাংলা ভাষার রক্ষণাবেক্ষণ করাটাও খুব জরুরি। বাংলা ভাষা 1952 সাল থেকে আমরা যখন ভাষাকে একদম প্রাউডলি পেয়েছি, এরপর থেকে বাংলা ভাষা বর্তমান পর্যন্ত একটা জায়গায় আটকে আছে। আমরা আমাদের আবেগ দিয়ে ভাবি যে ভাষা আমাদের অনেক কিছু, কিন্তু আমরা ভাষাটাকে কখনো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। অনেকটা এরকম যে আমি একটা লটারিতে একটা গাড়ি জিতলাম, এটাতে আমি হ্যাপি, বাট গাড়িটাকে রক্ষণাবেক্ষণ করা, গাড়িটাকে কেমনে আরো আধুনিক করা যায়, কিভাবে সেটাকে মেইনটেনেন্স করা যায়, সেটাতে নিয়ে আমরা মোটেও ভাবি না। বাংলা ভাষার ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটা হয়েছে। বাংলা ভাষা নিয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। রক্ষণাবেক্ষণ করা এবং আবেগ দেখানো দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। আমি বাংলা ভাষার অনেক নিন্দা করবো, এই মানে যে আমি বাংলা ভাষাকে ভালোবাসি না, এটার কোনো মানে নেই। আমি বাংলা ভাষাকে ভালোবাসি বলে আমি নিন্দা করবো, আমি এটা নিয়ে মজা করবো। এবং ভবিষ্যতে বইমেলায় অনেক ভালো ভালো বই আসবে, সেটাই আমি আশা করি। টপ সেলিং বইয়ের মধ্যে অবশ্যই বড় বড় ফিকশনাল বই বা নন ফিকশন বই বা মানুষের চিন্তা চেতনার বই প্রকাশ ঘটেছে, এরকম বইগুলোই টপ শ্রেণীতে থাকবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনার যদি কোনো প্রিয় লেখক থাকে, প্রিয় বই থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই বইটা পড়ে সেই বইটা রিভিউ করার চেষ্টা করবো।